শিক্ষার্থীরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান বই থেকে আমরা পরিমাণগত রসায়ন অধ্যায় থেকে আমরা একটা অঙ্ক শিখব। সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু আমাদের প্রতি বোর্ডে এবং প্রতি সালে এসে থাকে। তো কোন অঙ্কটা আমরা এবার ফিরে যাই, সেটা হচ্ছে যে পিপিএম এককে ঘনমাত্রা প্রকাশ করতে হবে। পিপিএম একক মানে হলো পার্টস পার মিলিয়ন। এই এককে একটা দ্রবণের ঘনমাত্রা আমাদের দেখাইতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই ঘনমাত্রা নির্দেশক অঙ্ক থাকবে কয়েক রকমের। যেমন আমরা দেখাবো যে আমরা যদি একটা দ্রবণ নিয়ে রাখি, দ্রবণ নিয়ে রাখার পরে সেখানে দিয়ে রাখলো আমাদের যে 0.1 mHCl দ্রবণ, যার আয়তন 250 মিলিলিটার। তাহলে এমন কোনো দ্রবণ দেওয়ার পরে প্রশ্ন হচ্ছে গ নাম্বার দিয়ে রাখলো যে এই দ্রবণের বা এই পাত্রের ঘনমাত্রা পিপিএম এককে, পিপিএম এককে এই দ্রবণের বা এই পাত্রের ঘনমাত্রা দেখাও। ক্লিয়ার? অর্থাৎ যে কোনো পাত্র যে কোনো দ্রবণ দিয়ে রাখলো, দিয়ে বলল এই দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো বা দেখাও। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের পিপিএম একক চিন্তা করলে আমরা সূত্রটা লিখে নিব যে পিপিএম এককে ঘনমাত্রা বোঝানো হয় সিএম গুণন 10⁻³ এই সূত্রটা আমরা মুখস্থ করে নিব পিপিএম একক আসলে, অথবা আমরা লিখতে পারি এসএম গুণন 10⁻³। এটা কখন কিভাবে কাজে লাগবে আমরা বলে দিচ্ছি। তো এখানে সিএম কি বা এসএম কি, এখানে সি বা এস হলো ঘনমাত্রা প্রকাশ করা হয় সেই দ্রবণের, এস বা সিম সেই দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করা হয়। আর এমটা কি, এমটা এখানে সেই দ্রবণে সেই দ্রবের আণবিক ভর। মনে থাকবে? তাহলে কোনো দ্রবণের পিপিএম নির্ণয় করতে হলে আমাদের সূত্রটা মাথায় নেব সিএম গুণন 10⁻³। এবার মজার বিষয়টা কি, মজার বিষয়টা হচ্ছে যে এই দ্রবণের ঘনমাত্রা কত দেওয়া আছে, এই দ্রবণে কিন্তু ঘনমাত্রা দেওয়াই আছে। অর্থাৎ পিপিএম বের করতে বললেই আমাদের ঘনমাত্রাটা কিন্তু প্রথমেই বের করতে হবে। যেহেতু এই প্রশ্নে ঘনমাত্রা 0.1 m আছে, তারপরে বলে রাখি 1 ppm সমান সমান আমরা লিখতে পারি 1 মিলিগ্রাম পার লিটার। 1 ppm সমান সমান লিখতে পারি কি 1 মিলিগ্রাম পার লিটার। মনে থাকবে? সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা কি করতে পারি, যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে আমরা খুব সহজভাবে বা দেখব এই দ্রবণের যেহেতু ঘনমাত্রা আছে, তাহলে আমরা লিখি পিপিএম এককে ঘনমাত্রা সমান সমান কি লিখবো সি অথবা এস এম 10⁻³। এখানে এসটা কি, এখানে এসটা কিন্তু এই দ্রবণের ঘনমাত্রা নির্দেশ করবে যদি ঘনমাত্রা দেওয়া থাকে। যেহেতু দেখতে পাচ্ছি 0.1 m, তাহলে বসিয়ে দাও 0.1 m। এবার গুণিতক এম, এমটা কি বলছি এই দ্রবণের বা এই পাত্রের সেই দ্রবের আণবিক ভর। তাহলে এখানে কোন দ্রবণ দেওয়া আছে HCl। HCl তোমরা যে কোনো দ্রবণ যেটা দেওয়া থাকবে, যদি সালফ্রিক অ্যাসিড দেওয়া থাকে তাহলে সালফ্রিক অ্যাসিডের আণবিক ভর বের করে নেবে 98। যদি সোডিয়াম কার্বনেট দেওয়া থাকে তাহলে এর আণবিক ভরকে বের করবে 106। যেহেতু আমাদের দেওয়া আছে HCl, তার মানে HCl এর আণবিক ভর আমরা কিভাবে বের করতে পারি, হাইড্রোজেনের ভর 1, ক্লোরিনের ভর হলো 35.5। অতএব আমরা করতে পারি কি 36.5 গ্রাম পার মোল দিতে পারি আমরা, গ্রাম পার মোল। ঠিক আছে? যেহেতু আমরা 36 HCl দেওয়া আছে, তার মানে আমরা HCl এ কি করতে পারি, HCl এর এক্ষেত্রে আমরা এই আণবিক ভরটা বের করে দিতে পারি। তাহলে কত 36.5 গুণিতক এটা যেহেতু গ্রাম পার মোল আছে, আমাদের পিপিএমটা হচ্ছে লিখে রাখছিলাম কি পিপিএম হলো মিলিগ্রাম পার লিটার।
তাহলে এতটুকুর অর্থ হচ্ছে গ্রাম পার লিটার, কিন্তু আমাদের যখন 10⁻³ গুণ করে দিব তখন সেটা হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার। ক্লিয়ার? এই জন্য সূত্রে 10⁻³ দেওয়া থাকে। এখন এই তিনটাকে গুণফল করে তোমরা দেখো, ক্যালকুলেটর করো কত আসে। ক্যালকুলেশন করলে তোমাদের আসে 3650। এটাকে কি করতে পারো? মিলিগ্রাম পার লিটার। অতএব লিখতে পারো 3650 ppm, পার্টস পার মিলিয়ন। ক্লিয়ার? তাহলে আমাদের এই প্রশ্ন কিন্তু অবশ্যই আসবেই গ নাম্বারে। এবার আমরা দেখি, যদি কোনো দ্রবণের ঘনমাত্রা দেওয়া ছিল তাই আমরা সরাসরি সূত্রের মাধ্যমে অঙ্কটা করে ফেলছি ppm। যদি কোনো দ্রবণের ঘনমাত্রা না দেওয়া থাকে, গ্রামে দেওয়া থাকে, যে দ্রবণের এতটুকু এত পরিমাণ দ্রবণে দ্রবীভূত আছে, সেক্ষেত্রে সেই দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। তাহলে আমরা দেখতে পাই কিভাবে আমরা সেই দ্রবণ দেখতে পারি। আমরা নতুন করে একটা দ্রবণ দেখাই। আমরা নতুন একটা পাত্র বা একটা দ্রবণ দেখাবো। এটা একটা পাত্র বা দ্রবণ মনে করে নিলাম। আমরা এখানে এবার আমরা নিব সোডিয়াম কার্বনেট দ্রবণ, যেখানে 5.3 গ্রাম দেওয়া থাকবে। 5.3 গ্রাম, 250 ml। এটা কিন্তু বোর্ড কোশ্চেন একটা। এই অঙ্কটার বেলায় বলা হচ্ছে যে ppm এককে ঘনমাত্রা দেখাও বা প্রকাশ করো ppm এককে। এবার দেখো, যেহেতু এই দ্রবণে বা এই পাত্রে কোনো ধরনের ঘনমাত্রা দেওয়া নাই, তার মানে যদি আমরা ppm এককে কি শিখলাম? sm গুণন 10⁻³ অতএব বা cm × 10⁻³। কিন্তু এখানে কি ঘনমাত্রা দেওয়া আছে? এস এর মান যেহেতু দেওয়া নাই, ঘনমাত্রা মান দেওয়া নাই, আমরা চাইলেই আণবিক ভর বের করতে পারি সোডিয়াম কার্বনেটের। কিন্তু যেহেতু এস এর মান দেওয়া নাই, তাই আমরা দ্রবণ ঘটিত একটা অঙ্ক শিখে এসেছি। সেটা হলো কি W = mvs/1000। এখান থেকে আমরা ঘনমাত্রাটা বের করব। তাহলে যদি আমরা এসটাকে নিই তাহলে কি হবে? আর গুণ করলে W 1000 সাথে গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই কি থাকবে? mv, m গুণন v। এখান থেকে মজার বিষয়, ডাব্লুর মানটা কত দেওয়া আছে এখানে? 5.3। 5.3 মানটা দেওয়া আছে আমাদের এই জায়গায়। তাহলে ডাব্লুর মানটা আমরা বসাই 5.3 গুণন 1000 ডিভাইডেড বাই m। এখানে এই দ্রবণে m এর মানটা কত? সোডিয়াম কার্বনেট অর্থাৎ m আণবিক ভর আমরা লিখতে পারি, আণবিক ভর সমান সমান সোডিয়াম কার্বনেট। সবাই একটু খাতা কলম নিয়ে তুলে নাও। সোডিয়ামের ভর 23 গুণন, যেহেতু দুইটা আছে তাহলে 2 প্লাস কার্বনের ভর 12 প্লাস অক্সিজেনের ভর 16 গুণন অক্সিজেনের সংখ্যা কয়টা? 3। তাহলে আমরা টোটালি দেখতে পাচ্ছি 23 × 2 = 46 প্লাস 12 প্লাস 3 × 16 48। 46 আর 12 কত হয়? 60। 48 তাহলে কত হবে আমাদের? 106। এই আণবিক ভর পেলাম কত? আমরা পেলাম 106। ক্লিয়ার? এই 106 এইখানে বসায় দাও, গুণন ভিটা কোথায় থেকে পাবো? এই দ্রবণের একটা আয়তন দেওয়া আছে 250 মিলিলিটার। তাহলে 250 মিলিলিটার দাও। এবার তোমরা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে এখানে দেখো 0.2, যেহেতু ঘনমাত্রা তাহলে আমরা m লিখতে পারি, এত মোলার। ঘনমাত্রা মান পেয়ে গেছি। ঘনমাত্রা মান যদি পেয়ে থাকে, এবার এই ppm এককে যেহেতু প্রকাশ করতে বলছে, এই সূত্রেতে শুধু বসায় দাও। এই ppm এর এখানে সূত্র বসায় দাও। আমরা এটা কেটে দিই। তাহলে এই সূত্রটায় যদি বসিয়ে দিতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে। কি অঙ্কগুলো ইজি লাগতেছে না? এবার এই সূত্রে ppm এককে এস এর মান কত পাইছো? 0.2 গুণন m। আবারও m এর মান লাগবে, কারণ সূত্রে ppm এর জন্য m এর মানটা আমাদের দরকার। তাহলে mটা কেবলই বের করছি। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। 106 গুণন সূত্রের 10⁻³। এবার এটা হলো মিলিগ্রাম পার লিটার বা ppm। তাহলে এটা ক্যালকুলেশন করো, 3টা গুণ করো। 3টা গুণ করলে মান আসে কত?
এটা এই 21,200 লেখো মিলিগ্রাম পার লিটার, অথবা লিখতে পারো 21,200 ppm। ক্লিয়ার? তাহলে যদি কোনো দ্রবণের বা পাত্রের ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে খুব সহজে আমরা ppm সমান সমান লিখতে পারি কি sm গুণন 10⁻³ এবং সেই মানটা বসিয়েই কিন্তু আমরা ppm এর মান বের করতে পারি। যদি আমাদের কোনো দ্রবণ বা পাত্রে যদি সেই ঘনমাত্রা দেওয়া না থাকে, কোনো ঘনমাত্রা না দেওয়া থাকে, সেদের যদি গ্রাম বা পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ইউজ করে W = mvs / 1000 এই সূত্র থেকে আমরা ঘনমাত্রার মান বের করে ppm এককে ঘনমাত্রার মান বসিয়ে আমরা ppm বের করব। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের যদি ঘনমাত্রা দেওয়া না থাকে এবং আমাদের যদি গ্রাম না দেওয়া থাকে, যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে, যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে সেটার ppm আমরা কিভাবে বের করতে পারি। এবার এর জন্য আমরা দেখতে পারি কি শতকরা মানটা আমরা, যেমন প্রশ্ন একটা বোর্ড কোশ্চেন দেওয়া আছে, যেমন 4.5% W ডিভাইডেড, এটা হলো এক ধরনের আয়তনের একক, গ্রামের একক প্রকাশ করা হয়েছে যে এত পার্সেন্টেজ আছে 25 মিলিলিটার, 25 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, সালফিউরিক অ্যাসিড দ্রবণ, সালফিউরিক অ্যাসিড দ্রবণ। তাহলে ppm এককে ঘনমাত্রা প্রকাশ করো। ঘনমাত্রা প্রকাশ করো। এবার এইটা কিন্তু আমাদের গাইড বা বইয়ে একটু কঠিনভাবে দেওয়া আছে, যে দেওয়া আছে 100 ml এতটুকু থাকবে, 1000 ml কতটুকু থাকবে। এইভাবে যদি আমরা ঘনমাত্রা বের করতে যাই অনেকের কাছে কঠিন মনে হতে পারে। আমরা খুব সহজভাবে বা শর্টকাটে আমরা লিখতে পারি কি যে 4.5% সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা, এই সূত্রে আমরা খুব সহজভাবে একটা সূত্র ব্যবহার করব। কত পার্সেন্টেজ? 4.5% ডিভাইডেড বাই, আমরা জানি কত পার্সেন্টেজ দেওয়া থাকলে 100-তে, তাহলে সেই পরিমাণের নিচে দেব 100, গুণন দিয়ে আমরা যে 1000 বলেছিলাম 1000 ডিভাইডেড বাই m দিয়ে রাখবো, m। তাহলে এই সূত্রটা আমরা পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, যে পরিমাণটা থাকবে সেই পরিমাণ ডিভাইডেড বাই 100 গুণন 1000 ডিভাইডেড বাই m। mটা কি? আণবিক ভর। এই দ্রবণে কোন দ্রব আছে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করো তোমরা, H2SO4 এর আণবিক ভর কিভাবে বের করবে? হাইড্রোজেনের ভর 1 গুণন 2 আছে 2 প্লাস সালফারের ভর কত জানো? 32 প্লাস অক্সিজেনের ভর সবাই জানো 16 গুণন 4, তাহলে 2 প্লাস 32 প্লাস 4 16 64। এই 64 32 2 করলে হবে কত? 98। এই m এর মানে শুধু 98 বসিয়ে দাও। তাহলে 4.5 ডিভাইডেড বাই 100 গুণন 1000 ডিভাইডেড বাই 98 কত আসে? এটা একটু ক্যালকুলেশন করে নাও তোমরা, আমি একটু করে দেখি। 0.4591 0.4591 m, কারণ ঘনমাত্রা যেহেতু m। ঘনমাত্রা মান পাইছো তোমরা? এই পার্সেন্টেজ দেওয়া থাকলে ঘনমাত্রা এইভাবে বের করবে। ঘনমাত্রা বের করার পরে কি করবে? ওই যে ppm এর সূত্র, ঘনমাত্রা ppm এককে কি বলছি? sm গুণন 10⁻³ s এর মান কত পাইছো? এই যে যেটা ঘনমাত্রা বের করলে 0.4591 গুণন mটা কোথায় পাইছো? আণবিক ভর m। আণবিক ভর m এর মান কত পাইছো? 98। 98 গুণন 10⁻³, এটাই মিলিগ্রাম পার লিটার অথবা ppm। এটা ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করে নাও। 4.5 গুণন 10⁻⁴ ppm বা মিলিগ্রাম পার লিটার। এটাই হচ্ছে আমাদের ppm এককে ঘনমাত্রা প্রকাশ। তো এবার তোমরা মাথায় রাখবা
যে তিনটা অঙ্ক কিন্তু ঘুরে ফিরে আসবেই, প্রতিটা বোর্ডে আসবে এবং প্রতিটা সালে আসে। সেক্ষেত্রে পিপিএম বের করতে হলে যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে সরাসরি সূত্রটা ইউজ করে করতে পারবা। যদি গ্রাম দেওয়া থাকে তাহলে বলে দিয়েছি গ্রাম দেওয়া থাকলে সেখান থেকে পিপিএম কীভাবে বের করবা। এবং যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, এটা যে কোনো পার্সেন্টেজ হতে পারে, তাহলে এই সূত্রটা ইউজ করবা। তত পার্সেন্টেজ ভাগ 100 গুণন 1000 ডিভাইডেড বাই এম। সেখান থেকে ঘনমাত্রা মান পাওয়ার পরে পিপিএম এককে সূত্রতে বসিয়ে দিলে তোমরা পিপিএম বা পার্টস পার মিলিয়ন এককে ঘনমাত্রা প্রকাশ করতে পারবে। তো ওকে, সামনের দিন আমরা আসবো পিবিএম নিয়ে, এবং একটা দ্রবণে দুইটা পাত্রের দ্রবণ মিশ্রিত করার পরে সেই দ্রবণের প্রকৃতি কেমন হবে, ক্ষারীয় না অম্লীয়, সেই সম্পর্কে আমরা কথা বলবো। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।